তো বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমরা এখন শুরু করতে যাচ্ছি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972। এখান থেকে আপনাদের 5 মার্ক এসে থাকে এবং যে জিনিস একেবারে না জানলেই নয়। দেখেন, এখানে মোট 2টা আইন আছে, মোট 3টা আইন আমরা পড়বো। একটা হলো বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972, একটা হলো বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972, আর একটা হচ্ছে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট। তো এই যে অর্ডারটা সর্বপ্রথম এটা পাস হয় 1972 সালে, রাষ্ট্রপতি পাস করে এবং এটা রাষ্ট্রপতির 46 নাম্বার অর্ডার। 46 নাম্বার অর্ডার, এতে অনুচ্ছেদও আছে 46টি। এখন এই 46টি অনুচ্ছেদে যা বলছে সেটারে বিস্তারিত ব্যাখ্যা করার জন্য পরবর্তীতে সরকার রুলস প্রণয়ন করছে। কি বলেন? রুলস অ্যাকচুয়ালি বাংলাদেশ বার কাউন্সিলও পারে, আবার সরকারও পারে, কিন্তু রুলস এখন পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিল একবারও প্রণয়ন করে নাই। এই যে রুলস আছে এটা প্রণয়ন করছে কিটা? সরকার। তাহলে এই যে দা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, এটা পাস করছে রাষ্ট্রপতি, 46 নাম্বার আদেশ, অনুচ্ছেদ আছে 46টা। আর রুলস পাস করছে কে? সরকার। এতে বিধি আছে 101টা, বিধি আছে 101টা। আর এই যে অর্ডার, এটা প্রণয়ন মানে পাস এবং কার্যকর হয় 18 মে 1972। 18 মে 1972। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে রুলস প্রণয়ন করতে পারে কে, সরকারও পারে, বার কাউন্সিলও পারে। বার কাউন্সিল প্রণয়ন করতে হলে সরকারের অনুমতি লাগবে, কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল আজ পর্যন্ত প্রণয়ন করে নাই। যদি বলেন যে অর্ডারের সাথে রুলসের তুলনা কি, অর্ডারের সাথে রুলসের তুলনা হলো অর্ডারে যেটা বলেছে সেটা বিস্তারিত ব্যাখ্যা করেছে কোথায়? রুলসে। আর এই যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, এটা এসেছে পাকিস্তানের ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট থেকে 1965 সালে। 1965 সালে এখানে অধ্যায় আছে 4টা। প্রথমে হলো আইনজীবীদের সাথে আইনজীবীদের আচরণ, 11টা বিধি। মক্কেলের সাথে আইনজীবীর আচরণ, 14টি বিধি। আদালতের প্রতি দায়িত্ববোধ, 9টি। জনসাধারণের সাথে আচরণ, 8টি। তো এখানে কে তিনটা হলো আচরণ বিধি সংক্রান্ত, আইনজীবীর সাথে, মক্কেলের সাথে, জনগণের সাথে, ঠিক আছে। আর একটা হলো আদালতের প্রতি দায়িত্ব। তাহলে দায়িত্ব রিলেটেড অধ্যায় কয়টা? একটা। আর আচরণ সংক্রান্ত 3টে। এর মধ্যে সবচেয়ে বেশি মানে আইনজীবীদের সাথে 11টা, মক্কেলের সাথে সবচেয়ে বেশি, আদালতের সাথে 9টা, জনসাধারণের সাথে সবচেয়ে কম। মোট কয়টা? 42টা, নাকি? এবং আপনাদের সূত্র শিখাইছিলাম যে একজন আইনজীবী কোর্টে গিয়ে সর্বপ্রথম দেখা হয় আইনজীবীর সাথে। এই কারণে প্রথম অধ্যায় আইনজীবীর সাথে, এরপরে মক্কেলের আনাগোনা শুরু হয়, তাহলে দ্বিতীয় অধ্যায় মক্কেলের সাথে, তারপরে মক্কেলের টাকা পয়সা নিয়ে কালেকশন করে কোর্টের দিকে দৌড়ায়, তাহলে তৃতীয় অধ্যায় কোর্টের সাথে। তারপরে কোর্ট থেকে আসে, কেউ গান গায়, কেউ জিমে যায়, কেউ রাজনীতি করে, জনগণের সাথে সম্পৃক্ততা, তাহলে চতুর্থ অধ্যায় কি? জনগণের সাথে। বুঝেছেন? তাহলে সবচেয়ে বেশি আছে মক্কেলের সাথে, কয়টা? 14টা। আইনজীবীর সাথে আইনজীবীর 11টা, আদালতের সাথে আছে 9টা, জনগণের সাথে আছে কয়টা? 8টা। মনে রাখলে হবে ইনশাল্লাহ। চলে আসেন আমরা বার কাউন্সিলের প্রতিষ্ঠান সমূহ। বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারে মোট 3টা প্রতিষ্ঠান বলছে: বার কাউন্সিল, বার সমিতি, আর কে? ট্রাইব্যুনাল। তো বার কাউন্সিল একটা স্বায়ত্তশাসিত সংস্থা বা বডি কর্পোরেট, বুঝছেন? আর এই বার কাউন্সিলে এটা গঠিত হয়েছে প্রেসিডেন্টস অর্ডার দ্বারা। কত নাম্বার? 28। 46। এবার আসেন বার সমিতি। বার সমিতিকে মানে অনুমোদন দেয়া হলো বার কাউন্সিল। সারা বাংলাদেশে অসংখ্য বার সমিতি আছে। বার সমিতি আবার 2 প্রকার, একটা হলো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আর লোকাল বার অ্যাসোসিয়েশন। তো বার অ্যাসোসিয়েশন এক এক জায়গার গঠনতন্ত্র এক এক রকম, কিন্তু সারা বাংলাদেশে বার কাউন্সিল একটাই, বার অ্যাসোসিয়েশন একাধিক। আর বার অ্যাসোসিয়েশনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বার অ্যাসোসিয়েশনের অনুমোদন দেয় কে? বার কাউন্সিল। সরকার অনুমতি লাগবে না? লাগবে না। ট্রাইব্যুনাল, ট্রাই মানে 3, ট্রাই, তাহলে ট্রাইব্যুনালের সদস্য 3 জন। সেটা এমনি ট্রাইব্যুনাল হোক আর ইলেকশন ট্রাইব্যুনাল হোক, ট্রাইব্যুনালের সদস্য 3 জন। এই 3 জন ট্রাইব্যুনালের কাস্ট মানে ট্রাইব্যুনালের যে সদস্য 3 জন, এই ট্রাইব্যুনাল এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে। 33 অনুচ্ছেদ। কত? 33। তো
তো ট্রাইব্যুনালের কাজ হলো ওই যে আইনজীবীদের অসদাচরণের জন্য আইনজীবীদের বিচার করা। ট্রাইব্যুনালের সদস্য দেখেন আপনার বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হইতে নির্বাচিত 2 জন আর অন্য অ্যাডভোকেট 1 জন, মোট কয়জন? 3 জন। 3 জনের মধ্যে যিনি প্রবীণ তিনি হবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। শুধু ট্রাইব্যুনালে কি অ্যাটর্নি জেনারেল আছে? নাই। তাহলে ট্রাইব্যুনালে মনোনীত নির্বাচিত সদস্য কয়জন? 2 জন। আর কর্মে যিনি প্রবীণ এরকম মানে এমনি বাইরে থেকে 1 জন, আর 3 জনের মধ্যে কর্মে যিনি প্রবীণ তিনি হবেন চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেল আছে? তাই। আর বার কাউন্সিলের যিনি সচিব পদাধিকার বলে তিনি ট্রাইব্যুনালেরও সচিব। আচ্ছা, আমরা চলে আসি এখানে যে বার কাউন্সিলের আপনার মেয়াদ। বার কাউন্সিলের মেয়াদ 3 বছর। কয় বছর? 3 বছর। এটা শুরু হয় 1 জুলাই থেকে। কবে থেকে? তবে 2021 সালে অ্যাডহক কমিটির একটা বিধান করা হয়। অ্যাডহক কমিটির মেয়াদ যখন দেশে কোনো মহামারী, অতিমারি, কোনো দুর্যোগ দেখা দিয়েছে তখন অ্যাডহক কমিটি গঠন করতে পারে। অ্যাডহক কমিটির মেয়াদ কত বছর? 1 বছর, সদস্য 15 জন। ঠিক আছে? এবং সর্বোচ্চ 1 বছর, মানে সর্বোচ্চ 1 বছর। আচ্ছা, এবং জেনে রাখা ভালো, তো এখানে একটা কথা আছে যে বার কাউন্সিলের নির্বাচন করতে হবে যে বছর শেষ হবে ওই বছর 31শে মে অথবা তার আগে। কখন? 31শে মে অথবা তার আগে। এবং ওই যারা নির্বাচিত হবে তারা তাদের দায়িত্ব গ্রহণ করবে 1 জুলাই হতে। এবার আসেন বার কাউন্সিলের সদস্য। বার কাউন্সিলের মোট সদস্য হলো 15 জন। এই 15 জনের মধ্যে পদাধিকার বলে চেয়ারম্যান হচ্ছে অ্যাটর্নি জেনারেল। আর এই 14 জনের মধ্যে থেকে 14 জন হবে হলো নির্বাচিত। 1 জন হলো সাধারণ আসন থেকে 7 জন, আর গ্রুপ ভিত্তিক থেকে 7 জন। 7 7 14, আর অ্যাটর্নি জেনারেল হয় একই 15। তো এই 7টা অঞ্চলে ভাগ করবে কে? সরকার। 7টা আসন থেকে 7 জন, অঞ্চল থেকে 7 জন, আর সাধারণ আসন থেকে 7 জন, 14 আর হলো 1 15। এবং এখানে একটা কথা আছে যে একজন অ্যাডভোকেট পর বা ধারাবাহিকভাবে 2বারের বেশি পদে দায়িত্বরত থাকতে পারবে না। 2বার হওয়ার পর তাকে কি দিতে হবে? বিরতি দিতে হবে। এখন দেখেন বার কাউন্সিলের সদস্য পদ শূন্য হওয়া, যদি সচিবের কাছে পদত্যাগপত্র দেন শূন্য হবে। তালিকা থেকে অপসারিত হলে কি শূন্য হবে। পরপর 3টা মিটিং এ অনুপস্থিত থাকলে কি হবে? শূন্য হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে গেলে শূন্য হবে। আর যদি তারে বরখাস্ত করে এবং বরখাস্তের মেয়াদটা যদি 1 বছরের বেশি হয়, বরখাস্তের মেয়াদ কতদিন? 1 বছরের বেশি হলে শূন্য হবে। এ হলো শূন্য হওয়ার বিধানাবলী। চলে আসেন আমরা এরপরে যেখানে আসতেছি, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। বার কাউন্সিলের চেয়ারম্যান 1 জন এবং ভাইস চেয়ারম্যান ওই 14 জনের মধ্যে থেকে নির্বাচিত হবে। বুঝেছেন? তো বার কাউন্সিল গঠনের পর ইহার প্রথম মিটিং, এই যে প্রথম মিটিং এ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি নির্বাচিত হবে। কোন মিটিং এ? প্রথম মিটিং এ। এটা ব্যালটের মাধ্যমে, তবে গোপন ব্যালট না, মানে প্রকাশ্য ব্যালট। কে কারে ভোট দিছে এটা কি জানা যাবে। বার কাউন্সিলের সচিব পদ আসেন। সচিব পদটা সৃষ্টি করা হয় 2012 সালে। এর আগে সচিব পদ ছিল না। 6ক একজন সচিব থাকবে। এটা ইম্পর্টেন্ট। সচিব কাদের মধ্যে থেকে নিযুক্ত হবে? জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ। কে বলেন? জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ। এবং সচিবের মেয়াদ হবে কতদিন? সরকার যতদিন নির্ধারণ করে ততদিন। এবং এটা যুক্ত করা হয় কত সালে? 2012। জেলাও অতিরিক্ত, জেলাও দায়রা জজ না, কিন্তু কি জেলা জজ অতিরিক্ত জেলা জজ। বার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব, বুঝেছেন? আর নির্বাহী কর্মকর্তা হলো ডেপুটি সেক্রেটারি। যদি বলেন স্যার ডেপুটি সেক্রেটারি কাদের মধ্যে থেকে নিয়োগ দিবে? ওই জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ। তাহলে প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সচিব, আর নির্বাহী কর্মকর্তা ডেপুটি সেক্রেটারি সেওকে, ওই সে হবে কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা। আর যিনি বার কাউন্সিলের সচিব তিনি ট্রাইব্যুনালেরও সচিব। বার কাউন্সিলের কার্যাবলী মোটামুটি আইনজীবীদের তালিকাভুক্তির পরীক্ষার আয়োজন করা, এগুলাই কার্যাবলী, ট্রেনিং দেওয়া, তবে আইনগত সহায়তা দেওয়া বার কাউন্সিলের কাজ না। বার কাউন্সিলের কমিটিতে আসেন। বাংলাদেশ বার কাউন্সিলের 11 অনুচ্ছেদে বলছে, কোনো অনুচ্ছেদ মনে রাখার দরকার নাই। এখানে স্থায়ী কমিটি বা স্ট্যান্ডিং কমিটি আছে 3টা: নির্বাহী কমিটি, এক্সিকিউটিভ কমিটি, আর্থিক কমিটি, ফিনান্স কমিটি, আইন শিক্ষা কমিটি, লিগ্যাল এডুকেশন কমিটি। তাহলে স্থায়ী কমিটি কয়টা? 3টা। এদের সকলের সদস্য, নির্বাহী কমিটিরও 5 জন, আর্থিক কমিটির 5 জন, লিগ্যাল এডুকেশনের কয়জন? 9 জন। লিগ্যাল এডুকেশনের 9 জন। এই 9 জনের মধ্যে ওই প্রতিটা কমিটির 5 জন বার কাউন্সিল সদস্য থেকেই হবে। শুধুমাত্র এই লিগ্যাল এডুকেশনের যে 4 জন থাকে, বাকি 4 জন, এদের মধ্যে 2 জন হতে হবে বিশ্ববিদ্যালয় বা কলেজের আইনের
শিক্ষক, বাকি 4 জনই হতে পারে, বাট অ্যাটলিস্ট 2 জন হতেই হবে। এটা এনরোলমেন্ট কমিটি আছে 11 খতে। এনরোলমেন্ট কমিটি হচ্ছে নিবন্ধন কমিটি, এর সদস্য 5 জন। এই 5 জনের মধ্যে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের বিচারপতি যিনি চেয়ারম্যান, হাইকোর্ট বিভাগের 2 জন, তারপরে অ্যাটর্নি জেনারেল 1 জন, আর বার কাউন্সিলের সদস্যদের মধ্যে এটি 1 জন, এই হলো মোট 5 জন। তাহলে এই নিবন্ধন কমিটির সভাপতি কে? আপিল বিভাগের বিচারপতি। তো তাহলে কমিটি আমরা পড়লাম, নির্বাহী স্ট্যান্ডিং কমিটি 3টা, নিবন্ধন কমিটি 1টা। এছাড়া যদি আমি আপনার বার কাউন্সিল যে রুলস আছে, রুলসে কমিটি আছে 6টা। কয়টা? 6টা। এই 6টারও প্রতিটা সদস্য সর্বোচ্চ 5 জন, প্রতিটা সদস্য সর্বোচ্চ 5 জন। প্রথমে দেখেন ল রিফর্ম কমিটি, মানে আপনার আইন সংস্কার কমিটি। হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটি মানে হলো মানবাধিকার এবং আইনগত সহায়তা কমিটি। হাউস কমিটি, গ্রাউন্ড কমিটি, রিলিফ কমিটি, ত্রাণ কমিটি। রোল অ্যান্ড পাবলিকেশন কমিটি মানে আপনার নিবন্ধন এবং প্রকাশনা কমিটি। কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটি মানে অভিযোগ এবং সতর্কীকরণ কমিটি। এই সবগুলো সদস্য কয়জন? 5 জন। এর মধ্যে রোল অ্যান্ড পাবলিকেশন কমিটি একটা বই বের করে, এই বইটার নাম বিএলডি। আইনের যে নজির রিলেটেড যে বাংলাদেশ বার কাউন্সিল যে বইটা বের করে, এটারে কি বলে বলেন? বিএলডি। বিএলডি মানে হলো বাংলাদেশ লিগাল ডিসিশনস। তাহলে একটা কমিটি ছাড়া সব কমিটির সদস্য 5 জন করে। সেই কমিটি কোনটা? আইন শিক্ষা কমিটি। বার কাউন্সিলের তহবিল, বার কাউন্সিলের অ্যাকচুয়ালি এখানে দেখেন পরিবার, বার কাউন্সিলের পরিবারের সদস্যদের জন্য মানে আইনজীবীদের পরিবার ও নির্ভরশীল ব্যক্তিদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম বা বেনেভোলেন্ট ফান্ড বা কল্যাণ তহবিল, আর যারা অসহায় তাদের জন্য ত্রাণ তহবিল গঠন করতে পারে। আর বার কাউন্সিলে হিসাবের পরীক্ষা একজন অডিটর দ্বারা পরীক্ষা করানো হবে এবং এটা সংসদীয় স্থায়ী কমিটির কাছে কি করা হবে? দাখিল করা হবে নিরীক্ষার জন্য। সো মনে রাখেন যে আইনজীবীদের পরিবার এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের জন্য কি কি? বেনেভোলেন্ট ফান্ড বা গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, আর দুর্দশাগ্রস্ত আইনজীবীর জন্য রিলিফ ফান্ড। ঠিক আছে, আমরা চলে এসে আইন পেশা করার, আইন পেশা আইনজীবী না হয়ে আইন পেশা করার শাস্তি। টাউট, যে আইনজীবী না হয়ে আইনজীবীর পরিচয় দেয় 41 অনুচ্ছেদে 6 মাস। কতদিন? 6 মাস। এবার আসেন আইনজীবী হওয়ার যোগ্যতা। আইনজীবী হওয়ার যোগ্যতা বলছে 27 অনুচ্ছেদে বাংলাদেশের নাগরিক হইতে হবে, অ্যাটলিস্ট 21 বছর বয়স হইতে হবে, আইনের ডিগ্রি হইতে হবে। আইনের ডিগ্রিটা 47 সালে হলে ভারতীয় বিশ্ববিদ্যালয়, 71 সালের আগে হলে পাকিস্তানের আইন বার কাউন্সিল স্বীকৃত, বা যে কোনো বিশ্ববিদ্যালয়, পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি অবশ্যই বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক কি স্বীকৃত। তবে মুক্তার, যিনি মুক্তার, তার ক্ষেত্রে আইনের ডিগ্রির দরকার নাই। তবে মুক্তার হিসেবে কাজ করতে হবে কত বছর? 7 বছর। মনে থাকবে ইনশাল্লাহ। জি। আর অযোগ্যতা যদি বলেন, সরকারি চাকরি হতে যদি আপনি নৈতিক স্থলনজনিত কারণে বরখাস্ত হন, তাহলে অতিবাহিত হবে কত বছর? 2 বছর। আর যদি আপনি নৈতিক স্থলনজনিত কারণে দণ্ডিত হন, তাহলে অতিবাহিত হবে 5 বছর। তাহলে সরকারি চাকরি হতে বহিষ্কার হলে অতিবাহিত হবে 2 বছর। সরকারি চাকরি হতে আপনার সরকারি চাকরি প্রার্থী যাই হোক না কেন, যদি নৈতিক স্থলনজনিত কারণে দণ্ডিত হন, অতিবাহিত হবে কত বছর? 5 বছর। এটাই। যদি 1 বছর দণ্ড দেয়, হ্যাঁ, দণ্ডিত হলেই অতিবাহিত হবে কত বছর? 5 বছর। জি। আমরা চলে আসি আইনজীবীর আবেদন দাখিল। এগুলা আপনি মনে রেখেন, এই যে আপনারা জজ কোর্টে পরীক্ষা দিচ্ছেন, সিনিয়রের অ্যাডভোকেসির মেয়াদ থাকতে হবে কত? 10 বছর। একজন সিনিয়র কয়জন রাখতে পারবে? জুনিয়র 4 জন। এবং মামলা দিতে হবে কয়টা? 5টা 5টা 10টা নাকি? এগুলাই মনে রাখলে হবে। আর সিনিয়র যদি মিথ্যা তথ্য দেয়, তিনি দেয়া হবে অসদাচরণের জন্য। আর আপনি যদি মিথ্যা তথ্য দেন, আপনি 5 বছরের জন্য অযোগ্য হবেন। মানে আপনি এলএলবি পাস করেন না, বা এলএলবি তে পাইছেন 3rd ক্লাস, দিয়েছেন 1st ক্লাস, তাহলে আপনি অযোগ্য হবেন কয় বছরের জন্য? 5 বছর। আর সিনিয়র মিথ্যা তথ্য দিলে অসদাচরণ। চলে আসেন হাইকোর্টে আইন পেশার অনুমতি। শুনেন, নরমালি আপনি হাইকোর্টে যিনি 10 বছর প্র্যাকটিস করছে এরকম কারোর সাথে আপনাকে মানে ইন্টিমেশন জমা দিতে হবে। আপনি নিম্ন আদালতে 2 বছর প্র্যাকটিস করার পর পরীক্ষা দিতে পারবেন। কয় বছরের পর? কয় বছর? 2 বছর। তবে যদি আপনার এলএলএম এ হায়ার সেকেন্ড ক্লাস থাকে, তাহলে 1 বছর পরও পরীক্ষা দিতে পারবেন। তাহলে নরমালি যদি আসে যে হাইকোর্টে পরীক্ষা দিতে হলে নিম্ন আদালতে প্র্যাকটিস কতদিন? 2 বছর নাকি? আর
যদি আপনার এলএলএম এ কি সেকেন্ড ক্লাস, হায়ার সেকেন্ড ক্লাস থাকে, তাইলে কয় বছর? 1 বছর। এটা মনে রাখলে হবে। আর হাইকোর্টে মামলা দেওয়া লাগে কয়টা? 25টা। বার কাউন্সিলে অনেক প্রকার ফি জমা দেওয়া লাগে। এই ফি যদি 6 মাস বকেয়া থাকে তাহলে আপনার নাম কাটতে পারে। কয় মাস বকেয়া থাকলে? 6 মাস। এটা হলো মনে রাখেন। আর বার কাউন্সিলের রাইট অফ প্রি অডিয়েন্স কি বলেন? রাইট অফ প্রি অডিয়েন্স। রাইট অফ প্রি অডিয়েন্স আছে অ্যাটর্নি জেনারেল। রাইট অফ প্রি অডিয়েন্স মিন সবার আগে কথা বলার অধিকার কার আছে? অ্যাটর্নি জেনারেল। আর অন্যান্য সবার মধ্যে আছে কার? যিনি বয়োজ্যেষ্ঠ তিনি। ধরেন আমাদের এই রুমে রাইট অফ প্রি অডিয়েন্স আমার, তারপরে আছে বিমল সাহেবের সিনিয়র যে সেই, বুঝতে পারছেন? তাহলে বার কাউন্সিলের অ্যাডভোকেটদের মধ্যে রাইট অফ প্রি অডিয়েন্স কার? অ্যাটর্নি জেনারেল, তারপর যিনি সিনিয়র তিনি। জি। বার কাউন্সিলের ট্রাইব্যুনাল আমরা অলরেডি পড়ছি। চলে আসি পেশাগত অসদাচরণ এবং অভিযোগ দায়ের। আপনি যদি ট্রাইব্যুনালে মামলা করেন তাহলে ট্রাইব্যুনাল আপনারা কি করতে পারে? আইনজীবী হিসেবে আপনার ভর্ৎসনা করবে। কি ভর্ৎসনা? মানে তিরস্কার, যে তুমি এটা করলা কেন, বুড়ো বয়সে বিমরতি, এই টাইপের কিছু কথা বলবে। আর তারে সাময়িক বরখাস্ত করতে পারে বা স্থায়ীভাবে কি করতে পারে? অপসারণ করতে পারে। সাময়িক বরখাস্ত যদি করে তাহলে আবার মেয়াদ উল্লেখ করে দিবে যে কত দিনের জন্য বরখাস্ত। এখন আপনি অভিযোগটা তো দিবেন বার কাউন্সিলে, এটা রিসিভ করবে কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি, সে যাচাই বাছাই করে পাঠাবে এক্সিকিউটিভ কমিটির কাছে। বার কাউন্সিল যদি মনে করে এটা সরাসরি প্রত্যাখ্যান করতে পারে, নাহলে ট্রাইব্যুনালের কাছেও পাঠাতে পারে। এখন দেখেন কে কে অভিযোগ করতে পারে। আমি আপনি পারি, আদালত পারে, কোন বার কাউন্সিল স্বয়ংও পারে, যে কেউ অভিযোগ করতে পারে। অভিযোগ করতে হলে টাকা দেওয়া লাগে কত? 1000। সরকারি কর্মকর্তা হইলে বা আদালত হইলে এফিডেভিট দেওয়া লাগে না, সাধারণ ব্যক্তি হইলে এফিডেভিট দেওয়া লাগে। তবে বার কাউন্সিল মনে করলে এটা থেকে অব্যাহতি দিতে পারে। পরীক্ষায় যদি আসে যে এফিডেভিট কার দেওয়া লাগে? সাধারণ ব্যক্তি। এখন আছেন শুনানি। যেদিন আপনি অভিযোগ জমা দিবেন তার 21 দিনের মধ্যে শুনানি হবে না। শুনানি হবে কয়দিন পর? 21 দিন পর। কয়দিন পর? 21 দিন পর। এবং জবাব দাখিলের শুনানির 7 দিন পূর্বে জবাবের 2 কপি দিতে হবে। যেদিন শুনানি তার কয়দিন পূর্বে? 7 দিন পূর্বে। কার কাছে জমা দিতে হবে? সচিবের কাছে। সচিব আবার শুনানির 2 দিন পূর্বে 1 কপি দিবে যিনি মামলা করছে তারে, আর 1 কপি দিবে অ্যাটর্নি জেনারেলে। তাহলে অভিযোগ দায়েরের কতদিন পর অ্যাটলিস্ট শুনানি? 21 দিন। আচ্ছা, ট্রাইব্যুনাল একটা আদালত যা যা পারে সবকিছুই পারে, তবে উনি দেওয়ানি আদালতের বিচারককে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন না। পারেন হাইকোর্টের অনুমতি নিয়ে। আর ম্যাজিস্ট্রেট বা রাজস্ব আদালতের বিচারককে হাজির হওয়ার নির্দেশ দিতে পারে সরকারের অনুমতি নিয়ে। এবং এটা একটা দণ্ডবিধির 228 বা ফৌজদারি কার্যবিধির আপনার ওই 480 ধারার বিধান অনুসারে এটা একটা আদালত হিসেবে গণ্য হবে। অর্থাৎ এই ট্রাইব্যুনালে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে দণ্ডবিধির 193 ধারা অনুসারে তার শাস্তি হবে 7 বছর। বুঝছেন? আচ্ছা, এরপরে চলে আসেন ট্রাইব্যুনালের আদেশ। ট্রাইব্যুনাল ইচ্ছা করলে মামলা চলমান থাকা অবস্থায় আদেশ দিতে পারে বা সবকিছু শুনে মিলেও আদেশ দিতে পারে। তবে এই ক্ষেত্রে যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তাহলে যিনি অভিযোগটা করেছেন তাকে ক্ষতিপূরণ দিতে বলবেন কত? 500 টাকা। কত? 500 টাকা। আর এটা বিবিআই, ক্ষতিপূরণ 500 টাকা। আর ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে রিভিউ করতে পারে বা কেউ রিভিউ করতে পারে। রিভিউয়ের তামাদি মেয়াদ 20 দিন, অথবা হাইকোর্টে আপিল করা যায়। হাইকোর্টের আপিলের তামাদি মেয়াদ কত? 90 দিন। কতদিন? 90 দিন। এছাড়া আরেকটা আপিল আছে, আমি একটু বলে দিই। বার কাউন্সিলের রেজাল্টের পরে আপনাকে সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশনে যোগদান করতে 60 দিনের মধ্যে। কয়দিন? 60 দিন। 60 দিনের মধ্যে আপনি যোগদান করছেন, করেন নাই, বা যে কোনো কারণে হোক যোগদান করতে গেছেন, আপনারে সদস্য করে নাই, তাহলে ওই আদেশের বিরুদ্ধে আপনি বার কাউন্সিলে আপিল করবেন 60 দিনের মধ্যে। কয়দিন? 60 দিন। তাহলে যদি আপনি বার অ্যাসোসিয়েশনের সদস্য পদ নিতে যান কয় মাসের মধ্যে? রেজাল্টের কয় মাসের মধ্যে? 6 মাসের মধ্যে। এবং আপনাকে যদি ওই বার অ্যাসোসিয়েশন সদস্য পদ না দেয়, প্রত্যাখ্যান করে, এই আদেশের বিরুদ্ধে আপিল হবে কোথায়? বার কাউন্সিলে। বার কাউন্সিলে 66-3 বিধিতে বলছে। 66-3 কতদিন? 60 দিন। তামাদি মেয়াদ কয়দিন? 60 দিন। জি। আর এই আপিলের ক্ষেত্রে তামাদি আইনের 5 ও 12 ধারা প্রযোজ্য হবে। 5 ধারা তো যে বিলম্ব মকুব, 12 ধারায় যে সার্টিফাইড কপি টপি এগুলো বাদ যাবে, এটা হলো 12। ঠিক আছে? আর আপিলের বিরুদ্ধে কিছু করা যাবে?
না, আপিলের বিরুদ্ধে কিছু করা যাবে না, ওটা ফাইনাল আদেশ। বার কাউন্সিল সদস্যদের নির্বাচন দেখেন, আপনার এই নির্বাচন তো হবে 31শে মে অথবা তার কয়দিন পূর্বে, না 31শে মে অথবা তার পূর্বে, 31শে মে অথবা তার পূর্বে। আর নির্বাচনের তফসিল ঘোষণা করবে 45 দিন পূর্বে। কয়দিন? 45 দিন পূর্বে। আর প্রস্তাব জমা এবং যাচাই বিষয়ের মধ্যে 7 দিনের বিরতি থাকবে, আর যাচাই বাছাই নির্বাচনের তারিখের মধ্যে 14 দিন। তাহলে প্রস্তাব জমা যাচাই বাছাইয়ের মধ্যে কয় দিন? 7 দিন। যাচাই বাছাই নির্বাচনের তারিখের মধ্যে 14 দিন। এবং একজন ভোটারের মোট ভোট থাকবে আপনার অঞ্চল ভিত্তিক একটা, সাধারণ আসন থেকে 7টা, মোট কয়টা? 8টা। এবং এখানে মনোনয়ন ফি 1000, 1000 এবং কয়জন ভোটার দ্বারা প্রস্তাবিত হইতে হবে? 3 জন। আর যদি কেউ আপত্তি দেয় তাহলে 1000 টাকা দিতে হবে, অথবা 5 জন ভোটার লাগবে, প্রার্থী অথবা 5 জন ভোটার, প্রার্থী অথবা 5 জন ভোটার। কত টাকা? 1000 টাকা। এবার আসেন ইলেকশন ট্রাইব্যুনাল। যে ট্রাইব্যুনালই হোক না কেন সদস্য কয়জন? 3 জন। এখন ইলেকশন ওই ট্রাইব্যুনালে কিন্তু অ্যাটর্নি জেনারেল নাই, বাট ইলেকশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলো অ্যাটর্নি জেনারেল এবং অন্য 2 জন সদস্য। বুঝেছেন? কাউন্সিল কর্তৃক মনোনীত অন্য 2 জন সদস্য। যেটা ইম্পর্টেন্ট, বার কাউন্সিলের প্রথম সভা আহ্বান করবে সম্পাদক, সচিব। প্রথম সভা আহ্বান করবে মেয়াদ শুরুর 1 মাসের মধ্যে। মেয়াদ শুরুর 1 মাসের মধ্যে কে? সচিব। আর সাধারণ সভা আহ্বান করবে হলো অ্যাটর্নি জেনারেল। সাধারণ সভা আহ্বান করবে কে? অ্যাটর্নি জেনারেল। বুঝছেন? আর কোরাম হবে 5 জনে, আর কমিটির কোরাম 1/3। এমনিতে 5 জন, আর কমিটি হলে 3/1। বুঝছেন? এই তো আমরা চলে আসি পেশাগত সদাচরণ এবং কি নিয়মানুবর্তিতা। আচ্ছা, এখন আপনাদের একটা পেজ দিছিলাম, সেটা হলো আইনজীবীদের 4টা অধ্যায়। এটা হলো আইনজীবীদের আচরণ। এই পেজটা যেটা দিছিলাম অনেকের কাছেই নাই মনে হয়, নাকি? আচ্ছা, এই মুহূর্তে না থাকলে আচ্ছা দাঁড়ান দেখি, আমি এর ভিতরে এডিশনাল কপি থাকার কথা, দেখি আছে কিনা। ওয়েট। একজন জিজ্ঞেস করছেন, স্যার মিথ্যা সাক্ষ্য দানে 7 বছর বুঝি নাই। দণ্ডবিধির 193 ধারায় আছে, যদি বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দেয় সাজা 7 বছর, আর অন্য কোথাও দিলে 3 বছর। 5 বছর না, 3 বছর। সো বার কাউন্সিল ট্রাইব্যুনালে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে সাজা কত? 7 বছর। এটারে ওই আদালতের সমমান করা হচ্ছে সেটা। তো এখানে 4টা অধ্যায় আছে। 4টা অধ্যায় থেকে আপনি এখানে 5টার ভিতরে 2টা প্রশ্ন পেতে পারেন, বা কপাল ভালো থাকলে বাংলাদেশ বার কাউন্সিলের গতবার যারা আমাদের পরীক্ষার্থী 5টাই পারছে, আর এমনিতে যদি খুব কঠিনও হয় অ্যাটলিস্ট 2-3 আপনি পাবেনই ইনশাল্লাহ। তো প্রথম অধ্যায় দেখেন, আইনজীবীদের সাথে আইনজীবীদের আচরণ, পেশাগত মর্যাদা সমুন্নত রাখা। মিঠুন শাহর মতো টিকটক, বা আমাদের গোপালগঞ্জের কয়েকজন আছে টিকটক যারা করে, এরকম পেশাগত নষ্ট মানে মর্যাদা নষ্ট করা যাবে না। পেশাগত নিযুক্তির জন্য বিজ্ঞাপন না দেওয়া। আপনি ভিজিটিং কার্ড দিতে পারেন, কিন্তু এইভাবে মোড়ে মোড়ে বিজ্ঞাপন দিয়েছেন, এই তো ইংরেজি জানা অ্যাডভোকেট, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন, আসলেই জামিন নিশ্চিত, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ নিশ্চিত, এইগুলো দেওয়া যাবে না। তারপরে দেখেন, অননুমোদিত ব্যক্তিকে পারিশ্রমিক প্রদান না করা। অনুমোদিত না অর্থাৎ আমাদের যেরকম বিভিন্ন উকিল সাহেবদের লোক নিয়োজিত থাকে, যে তুমি মামলা নিয়ে আসবা, তোমার এত% দেব। এখন এরকম কাউরে পারিশ্রমিক দেওয়া আপনার পেশাগত আচরণ বিধির লঙ্ঘন। তারপরে দেখেন, প্রতিপক্ষ আইনজীবীর অনুপস্থিতিতে তার মক্কেলের সাথে আলাপ আলোচনা পরিহার করা। আপনি জাস্ট এগুলো মনে রাখেন, তাহলে বুঝতে পারবেন। প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে তার মক্কেলের সাথে আলাপ আলোচনা করা যাবে না। অপরপক্ষের অনুপস্থিতিতে আদালতে মামলা উপস্থাপন না করা। যদি অপরপক্ষ উপস্থিত না থাকে, আপনি প্রাথমিকভাবে তার সময় দিতে হবে যে কেন, একটু আসুক। অতিরিক্ত আইনজীবী নিয়োগে বাধা প্রদান না করা। যদি কেউ অতিরিক্ত আইনজীবী নিয়োগ করতে চায় তাহলে তারে বলা যাবে না, ওটা একটু লাগাই দিয়ে আসবেন নাকি গেটটা? হ্যাঁ হ্যাঁ, ওই গেটটা একটু লাগাই দিয়েছেন। তাহলে অতিরিক্ত আইনজীবী নিয়োগে কি দেওয়া? বাধা দেওয়া যাবে না। ব্যক্তিগত বিবাদ পরিহার করা। আপনি যার সাথে যত জ্ঞানজাম থাকুক না কেন, কোর্ট কাছারিতে হাতাহাতি করা যাবে না। নীতিমালা অনুযায়ী ফিস বন্টন করা। আপনারা মক্কেল দেশে জুনিয়ররে কিছু দেন নাই, সব নিয়ে রেখে দিয়েছেন, হবে না। 9 নম্বরে দেখেন, অ্যাটর্নি জেনারেল বা সিনিয়র
আইনজীবী অন্যান্য আইনজীবী আগে অগ্রাধিকার পাবে, মানে রাইট অফ প্রি অডিয়েন্স সবার আগে অ্যাটর্নি জেনারেল, তারপরে কারা সিনিয়র। প্রবীণ এবং নবীন আইনজীবীর সুসম্পর্ক বজায় রাখা, প্রবীণরা নবীনদের স্নেহ করবেন আর নবীনরা প্রবীণদের কি করবে, সম্মান করবেন। জ্যেষ্ঠ আইনজীবী কর্তৃক মামলা পরিচালনা করা, মানে কোনো মামলায় যদি একাধিক লয়ার থাকে, একাধিক অ্যাডভোকেট থাকে, পরিচালনা করবে কে, সিনিয়র আইনজীবী। আপনি জাস্ট এই পয়েন্টগুলো রিডিং করেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা অসদাচরণ আর কোনটা অসদাচরণ না। দ্বিতীয় অধ্যায় দেখেন, এইগুলা মুখস্থ করে কোনো সময় নষ্ট করবেন না। আবারও বলি, এইগুলা মুখস্থ করা মানে হলো পণ্ডশ্রম, এগুলা কোনো কাজ নাই। মামলার বিষয়বস্তুতে আসক্ত না হওয়া, ওই যে বিধবা মহিলার সম্পত্তি নিয়ে গেছেন, আসক্ত হওয়া যাবে না। পূর্ববর্তী মক্কেলের বিপক্ষে মামলা পরিচালনা না করা, মানে যে মামলা আপনার কাছ থেকে এনওসি দিয়ে নিয়ে গেছে সেই মামলা আপনি অপোনেন্ট পক্ষে, অপোজিট পক্ষে অ্যাডভোকেসি করতে পারবেন না। অন্য মামলা পারবেন, বাট সেইটা পারবেন না। প্রতিপক্ষের সাথে কোনো সম্পর্ক থাকলে সেই স্বার্থ প্রকাশ করা, আপনার কাছে মক্কেল আসছে, বলছে ভাই তুমি আসছো তো ভালো, তোমার মামলা আমি করব, বাট অমুক কিন্তু আমার আত্মীয় হয়। উভয় পক্ষে মামলা পরিচালনা করা মানে না করা আর কি, উভয় পক্ষে মামলা পরিচালনা করা যাবে না। মামলার বিষয়বস্তু গ্রহণ বা ক্রয় না করা, ওই যে আগের মতো বিধবা মহিলার সম্পত্তি ক্রয় করাও যাবে না। নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তির মিশ্রণ না করা। নিয়োগবিহীন পরামর্শ প্রদান না করা, এই নিয়োগবিহীন পরামর্শ মানে হলো আপনার কাছে যে চেম্বারে আসছে সেটা না, কোর্টে মামলার শুনানি হচ্ছে, দুই পক্ষ লড়াই করতেছে, হঠাৎ করে একজন বলতেছে, যিনি ওই পক্ষের উকিল না, কোনো পক্ষের উকিল না, কিন্তু সে কথা বলা শুরু করছে, এরকম করা যাবে না। আইন ভঙ্গের পরামর্শ প্রদান না করা, কাউরে আইন ভঙ্গের পরামর্শ দেওয়া যাবে না। অভিযুক্ত ব্যক্তির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা একজন আইনজীবীর অধিকার। একজন আসামি যত বড়ই ঘৃণ্য অপরাধ করুক না কেন, তার পক্ষে যে কেউ অ্যাডভোকেসি করতে পারে, এবং যদি কেউ অ্যাডভোকেসি না করে, একটা সময় রাষ্ট্রই তার পক্ষে একজন নিয়োগ দিবে, সিআরপিসির সেকশন 340 আর সংবিধানে 33 অনুচ্ছেদ এই জায়গা বলছে যে অভিযুক্ত ব্যক্তির পক্ষে আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকবে। যথাযথ পারিশ্রমিক গ্রহণ করা, এটা হলো যে আপনি ওই পোশাক আশাক ভালো দেখছেন, গাড়ি নিয়ে আসছে, 7 ধারার মামলা চাইছেন 50,000, এরকম চাওয়া যাবে না। নর্মালি যেভাবে অন্যদের কাছে চান সেইভাবে চাইতে হবে। এবং যদি কোনো মৃত আইনজীবীর আপনার স্ত্রী বা সন্তানরা আসে, তাদেরকে বিনামূল্যে সেবা দিতে হবে আর কি। ফিস নির্ধারণে বিরোধ পরিহার করা, ফিস নির্ধারণে হাতাহাতি মারামারি করা যাবে না। ব্যক্তিগত বিশ্বাস বর্ণনা না করা, আইনে কি আছে সেটা বলতে হবে, আমার মন বলতেছে আজকে জামিন দেবে না, এই কথা বলা যাবে না। টাকা দাও জামিন আদায় করে দিবানি, টাকা নিয়ে আপনার আর খোঁজ নাই, আপনি আসরে চলে গেছেন। দেখেন, আইনজীবী মক্কেলের পক্ষে সাক্ষী হলে মামলার দায়িত্ব অন্য আইনজীবীকে কি করা, অর্পণ করা। যদি কোনো আইনজীবী ওই মক্কেলের পক্ষে সাক্ষী হয়, তাহলে উনি আর ওই মামলা পরিচালনা করবেন না। বিশেষ দিনে মামলা পরিচালনার জন্য বাধ্য না করা। কোনো আইনজীবী যদি কোনো কারণে ওই দিন মামলা পরিচালনা করতে না চান, অসুস্থ, তাহলে অবশ্যই তারে আর একজন আইনজীবী হিসেবে তারে কি দিতে হবে, সুযোগ দিতে হবে। এইগুলা মোটামুটি হলো আপনার মক্কেলের প্রতি। আদালতের প্রতি দায়িত্ববোধ এখানে আসেন, আদালতে ভদ্রতার সাথে উপস্থিত হওয়া, মানে আপনি এমন কিছু করবেন না যাতে আদালতের মর্যাদার হানি ঘটে। বিচার এড়িয়ে যেতে উপদেশ না দেওয়া, মক্কেলে বললেন যে এই তোমার মামলা টামলা ফেস করার দরকার না, বিদেশে চলে যাও। ভুল তথ্য বা অপব্যাখ্যা পরিহার করা, আইনজীবী হিসেবে আদালতে দাঁড়াই আন্দাজে বলতেছেন স্যার অমুক ডিএলের এই জিনিস আছে, ভাবতেছেন যে বিচারক কি বই খুলে দেখবেন, আমি এই বলার একটা বলে দিই, এরকম বলা যাবে না। বিচারক ও আইনজীবীর সুসম্পর্ক দূরত্ব বজায় রাখা, বিচারক আইনজীবীর সুসম্পর্ক মানে এই না বিচারকের জন্য প্যান্ট শার্ট কিনে নিয়ে যাবেন, মিষ্টি নিয়ে যাবেন, ওই কাস্তি ডাইনের কাস্তি নিয়ে যাবেন যে স্যার খান আর আমার মামলায় রায় দিয়েন। সুসম্পর্ক মানে যতটুকু আপনার সুসম্পর্ক আর রাখা যায়, কিন্তু মামলা রিলেটেড কোনো ইয়া করা যাবে না। এখন এখান থেকে প্রশ্ন আসে যে একজন দুইজন আইনজীবী তাদের মামলার বিষয় নিয়ে দুইজন বিচারকের খাস কামরায় ঢুকছে, প্রতিপক্ষের আইনজীবীর সাথে, একা ঢোকে নাই, দুইজনে ঢুকছে, এটা উচিত হয়েছে কিনা, না, দুইজন ঢুকলেও উচিত হয় নাই, একা তো নাই, দুইজনও না। সরকারি আইনজীবীর দায়িত্ব হলো সুবিচার প্রতিষ্ঠা করা, কোন আসামিকে দোষী সাব্যস্ত না করা। সব আমাদের সাথে মিলে যায় না, মেলে কিন্তু উল্টা ভাবে মানে যা আছে আইনজীবীরা করি কি তার চেয়ে উল্টা। এই জায়গা বলছে সরকারি আইনজীবীর দায়িত্ব হলো প্রতিষ্ঠা
করা। এখন সরকারি আইনজীবীরা যদি আপনি কিছু না দেন, উল্টো তো আসামি স্যার এই যে অপরাধ করছে এর জীবনও ছাড়া যাবে না। কিন্তু আমার তো অ্যাকচুয়ালি দেখতে হবে কি ন্যায় বিচার নিশ্চিত করা। সংবাদপত্রে তথ্য প্রকাশ না করা, স্পর্শকাতর বিষয়সমূহ সংবাদপত্রে প্রকাশ করা যাবে না। বিচারক নির্বাচনে যথাযথ ভূমিকা রাখা, এগুলো আর এখনো সম্ভব না, বিচারক নির্বাচন করে তো সরকার। আদালতে সময় মতো উপস্থিত হওয়া এবং সবশেষে আদালতে নিরপেক্ষ মতবাদ প্রদান করা। যদি কখনো আদালত আপনারে বলে যে সিনিয়র এই বিষয়ে কি আছে একটু বলেন, তাহলে আপনি কোনো পক্ষে পক্ষপাতিত্ব করবেন না, আপনি আপনার নিরপেক্ষ মতামত প্রদান করবেন। চলে আসি জনসাধারণের প্রতি আইনজীবীদের আচরণ। হয়রানি বা ক্ষতির উদ্দেশ্যে নিযুক্ত হবেন না, কাউরে হয়রানি করার জন্য বা ক্ষতির উদ্দেশ্যে নিযুক্ত হবেন না। বিরুদ্ধ পক্ষের সাথে সদাচরণ বা সৌজন্যমূলক আচরণ করবে। 3 নাম্বারটা একই রকম, হয়রানি বা ক্ষতি না করা। পরামর্শ প্রদান বা আইনজীবী নিয়োগ দায়িত্ব পালনে কি থাকা, স্বাধীন থাকা। আমি কার পক্ষে অ্যাডভোকেসি করব, কারে পরামর্শ দিব কে দিব না, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আপনার সমালোচনা করার কোনো অধিকার নাই। মকদ্দমা গ্রহণ বা প্রত্যাখ্যানে স্বেচ্ছাধীন ক্ষমতা, কোন মামলা আমি লড়বো কোন মামলা আমি ছাড়বো এটা আমারই ব্যাপার। সরকারি বোর্ড কিংবা সংস্থার মুখে নিজের পরিচয় বা স্বার্থ প্রকাশ করা, আপনি যদি সরকারি কোনো বোর্ডের সামনে যান, কোনো সংস্থার সামনে যান, অবশ্যই আপনার পরিচয় আগে দিতে হবে যে আমি অ্যাডভোকেট অমুক। এটা বলা লাগে না, এটা যে কেউ এমনি হইলেই যায় বলে দেয়, কোর্ট কালো কোর্ট থাকলেই আমি অ্যাডভোকেট অমুক। আচ্ছা দেখেন, বিচারক হিসেবে দায়িত্ব পালন করলে উক্ত মকদ্দমার বিষয়ে আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন না। যদি কোনো মামলায় তিনি বিচারক থাকেন তাহলে ওই মামলায় তিনি আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন না। এখন জিজ্ঞাসা করতে পারেন স্যার বিচারক আবার আইনজীবী হয় কেমনে? নিম্ন আদালতের বিচারক ছিলেন, এখন তিনি হাইকোর্টে অ্যাডভোকেসি করেন, নিম্ন আদালতে যে মামলা রায় দিছে সেই মামলা তিনি আইনজীবী হিসেবে লড়বেন না। আর 8 নাম্বারটা প্রায় প্রশ্ন আসে, ব্যবসা চাকুরি বা অন্য পেশার সঙ্গে জড়িত হওয়া নিষিদ্ধ। আমরা ব্যবসা করতে, আইনজীবীরা ব্যবসা করতে পারবো না, অন্য কোনো চাকরি করতে পারবো না, বা অন্য কোনো পেশার সাথে জড়িত হওয়াও যাবে না। এটা যদি করেন তাহলে এটা পেশাগত অসদাচরণ। এই হলো আপনাদের বাংলাদেশ বার কাউন্সিল, খুব সংক্ষেপে শেষ করলাম। এই যে যা বললাম এইটা প্লাস আপনাদের ওই মডেল টেস্টে 60টা মডেল টেস্টের একটা প্রশ্ন আছে, বা যে কোনো আমাদের বার কাউন্সিলের যে কোনো 100 মার্কের মডেল টেস্টের একটা প্রশ্ন ভালোভাবে দেখে যাবেন। আমরা যে এই জায়গায় যে পরীক্ষা টরীক্ষা নিয়েছি সেইগুলো, আর আমরা এই যে আজকে যে রেকর্ডিং আছে বা যতটুকু পড়লাম এতটুকু পড়ে যাবেন, এটাই। তো আজ আপনাদের এই পর্যন্তই, ভালো থাকেন। আগামীকাল আমাদের 10টায় শুরু হবে, এক্সাক্ট 10টায় চলে আসবেন। আমরা আগামীকাল বড় 3টা আলোচনা করব, দ্যাট মিনস ফৌজদারি, দণ্ডবিধি, দেওয়ানি, এবং রাতে ইনশাল্লাহ সুনির্দিষ্ট আলোচনা করে দেবো। যারা থাকেন তো থাকেন, রাতে যে গতকাল যে সুনির্দিষ্ট পড়ছি এটা এরকম সংক্ষেপে সুনির্দিষ্ট একটা সামারি আলোচনা করে দেবো যে কি আসতে পারে ওই 10:30 11টার দিকে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।